আমি তখন MA পাশ করে সদ্য চাকরি পেয়েছি। একটা বিয়েবাড়িতে ওর সাথে আমার আলাপ হয়েছিল। প্রথম সাক্ষাতেই আমি ওর প্রেমে পড়ে যাই। এমন সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে আমি জীবনে আর দুটো দেখিনি। একটু ভারী গড়ন যা পুরুষদের প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করে। ও কলেজ পাশ করতেই ওকে বিয়ে করি। হয়তো আরও 2 বছর আমি অপেক্ষা করতে পারতাম। কিন্তু শ্রীপর্ণার রূপ না চাইতেও প্রচুর অবাঞ্ছিত প্রণয়ী জোগাড় করে দিয়েছিল। তাদের মধ্যে 2-3টে বেশ ক্ষমতাশালী প্রেমিক। ফলে আমি আর কোনো ঝুঁকি নিতে পারিনি। বিয়ের আগে আমাকে আমার কয়েকজন বন্ধু অবশ্য শ্রীপর্ণাকে বিয়ে করতে বারণ করেছিল। কারণ হিসেবে জানিয়েছিল যে শ্রীপর্ণা মোটেই ভালো মেয়ে না। আমার পিঠপিছে নানা ছেলের সাথে ওর নাকি সম্পর্ক আছে। আমি নাকি বোকা আর প্রেমে অন্ধ। তাই কিছু বুঝতে পারি না। ওকে সন্দেহ করি না। আমি বন্ধুদের সব কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। এটা সত্যি যে শ্রীপর্ণার অনেক ছেলেবন্ধু আছে। কিন্তু কোয়েট কলেজে কোনো মেয়ের না থাকে। ওর ছেলেবন্ধুদের সবাইকে আমি না চিনলেও 4-5 জনকে আমি চিনতাম। আমার মনে হয়নি তারা খুব খারাপ পরিবারের ছেলে। হয়তো একটু বেশি বাচালো। কিন্তু উঠতি বয়সে সবাই অমন বাচাল থাকে। শ্রীপর্ণা ওর বন্ধুদের সাথে সিনেমায় যেত। পার্কে গিয়ে বসত। পুজোর সময় রাত জেগে ঠাকুর দেখত। মাঝে মধ্যে এদিক সেদিক বেড়াতেও যেত। কিন্তু সেই দলে অন্যান্য মেয়েরাও থাকত। আর সবথেকে বড় কথা, যখনই কোথাও যেত শ্রীপর্ণা আমাকে জানিয়ে যেত। এমনকি আমার অনুমতিও নিত। তাই ওকে আমি শুধুমুধু সন্দেহ করতে যাইনি। শ্রীপর্ণা খুব আধুনিক মানসিকতার নারী। ওর পোশাক আশাক চলাফেরা সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া থাকে। শাড়ি সালোয়ার ছাড়াও ওয়েস্টার্ন আউটফিটস পরে। আমাদের প্রেম করার সময় থেকেই আমি ওর নিয়ে মাঝে মধ্যে। আর বিয়ের পর তো কথাই নেই। টানা 5-5টা বছর ওকে আমি রোজ নিয়ম করে আমার খাওয়ার ফলেই কিনা জানি না শ্রীপর্ণার আরও ভারী হয়ে পড়ে। ওর ফুটবলের মতো বড়বড় বিশাল বিশাল আকার ধারণ করে। ওরটাও খুব ভারী আর বিরাট হয়ে যায়। আগের থেকে অনেক বেশি চর্বি জমাট বাঁধে। তবে হ্যাঁ, ওর সারা শরীর আগের মতনই থেকে যায়। আগের থেকেও বেশি নরম হয়ে ওঠে। আর একটা জিনিস হল, পুরুষমহলে শ্রীপর্ণার চড়া চাহিদা কখনো পড়ে না। উল্টে বেড়ে যায়। ওর সাথে বেরোলেই বোঝা যায় পথেঘাটে ছেলেবুড়ো সবার দৃষ্টি শ্রীপর্ণার দিকে। আমার জীবন খুব ভালো কাটছিল। কিন্তু রিসেশন হবার পর আমি পড়লাম বিপদে। আমার চাকরি গেল না, তবে প্যাকাট হল। অফিস থেকে আমাকে অর্ধেক মাইনেতে কাজ করতে বলা হল। তাতে না পোষালে অন্য কোথাও দেখতে বলা হল। আমি প্রথম 1-2 মাস অন্য জায়গায় কাজ জোটানোর চেষ্টা করলাম। কিন্তু ভাগ্য বিরূপ থাকলে যা হয়, জুটল না। শেষমেশ অর্ধেক মাইনেতেই কাজ করতে রাজি হয়ে গেলাম। এতে হলো কি, সংসারে টানাটানি পড়ে গেল। শ্রীপর্ণা চিরকাল একটু মুক্তহস্ত। পয়সায় টান পড়তে পুরো ক্ষেপে উঠল। আমাকে জানালো এত কম টাকায় সংসার চালানো সম্ভব নয়। তাই ও চাকরি করতে চায়। আমি খুব একটা রাজি ছিলাম না। কিন্তু শ্রীপর্ণাকে কোনোদিন কোনো কিছু করতে বারণ করিনি। তাই শেষমেশ রাজি হয়ে গেলাম। শ্রীপর্ণার ভাগ্য কিন্তু আমার মতো অত খারাপ ছিল না। ও প্রথম দিনেই একটা মোটামুটি চাকরি জুটিয়ে ফেলল। 5 স্টার হোটেলে রিসেপশনিস্ট। ইভিনিং শিফটে কাজ। দুপুর 3টে থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি। মাইনেও মোটামুটি ভালো। শ্রীপর্ণা খুব খুশি। মনটা একটু খচখচ করছিল। কিন্তু ওর আনন্দ দেখে আমি আর বাধা দিলাম না। আমাদের জীবনটা বদলে গেল। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে বুকে পাই না। শ্রীপর্ণার ফিরতে ফিরতে রাত 1-1:30 বেজে যায়। ওর মঙ্গলবার অফ পড়ল আর আমার অফিস রবিবার বন্ধ থাকে। আমাকে সকাল 9টার মধ্যে অফিসে বেরিয়ে যেতে হয়। আর ও বাড়ি থেকে বের হয় দুপুর 1:30। একে অপরের সাথে কথা বলার সুযোগ খুব কমে গেল। 2 সপ্তাহ পরে আমি একবার ওকে চাকরি ছাড়ার জন্য বললাম। কিন্তু ও প্রায় খেকিয়ে উঠল। আমাকে জানিয়ে দিল আমার মাইনে এত কমে গেছে যে সেই টাকায় সংসার চালানো যায় না। তাই বাড়তি 2 পয়সা রোজগার করার জন্য ও সারা সন্ধে খেটে মরছে, শুধু যাতে আমাদের সংসারটা সচ্ছল থাকে। এখন আমি যদি ওকে সমর্থন না করে বাধা দিই, তাহলে ওকে অভাবের তাড়নায় পাগল হয়ে যেতে হয়। আমি আর কথা বাড়ালাম না। চুপ করে ওর সমস্ত কথা মেনে নিলাম। এইভাবে 1 মাস কাটল। তারপর এক শনিবার রাতে আমার মোবাইলে শ্রীপর্ণা SMS করল যে সেদিন ওর ফিরতে একটু বেশি রাত হবে। ওর OT।
আছে। আমি যেন ওর জন্য অপেক্ষা না করে খেয়ে শুয়ে পড়ি। আমি ওকে কল করে কেন ওটি করতে হবে জানব তারও উপায় নেই। হোটেলে ওদের মোবাইল অফ করে রাতে হয়। আমি আর কি করব? ডিনার সেরে বিছানায় গিয়ে শুলাম। কিন্তু ঘুম এলো না। বাড়ির বাড়ি না ফিরে এলে কার চোখেই বা ঘুম আসে। সেদিন ঘড়ি যেন একটু বেশি আস্তে চলছিল। সময় যেন কাটছিলই না। রাত 2টো গেল, 2:30 গেল, এবং শেষমেশ যখন 3টে পেরোল, তখন আমি শ্রীপর্ণাকে মোবাইলে ধরার চেষ্টা করলাম। কিন্তু সুইচ অফ পেলাম। বুঝলাম তখনও ওকে ডিউটি করতে হচ্ছে। আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। আর ঘন ঘন ওর মোবাইলে চেষ্টা করতে লাগলাম। অবশেষে 4টের সময় ওর মোবাইলের রিং বাজল। কিন্তু ও তুলল না। আমি আবার চেষ্টা করলাম। রিং বাজল। কিন্তু আবার ও তুলল না। আমি আরও 10-12 বার চেষ্টা করলাম। প্রতিবারই রিং বাজল, কিন্তু ও তুলল না। আমার টেনশন আরও বেড়ে গেল। কি করব ভাবছি, এমন সময় আমার মোবাইলে ওর মেসেজ এলো। ওর ডিউটি এইমাত্র শেষ হয়েছে। ও ঘণ্টা খানেকের মধ্যে বাড়ি ফিরছে। শ্রীপর্ণার মেসেজ পেয়ে আমি একটু নিশ্চিন্ত হলাম। চাতক পাখির মতো ওর অপেক্ষায় সারা ঘরময় পায়চারি করতে লাগলাম। অবশেষে ভোর 5:30 নাগাদ ও বাড়ি ফিরল। আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম। শ্রীপর্ণা দেখেই আমার মনটা ছ্যাঁত করে উঠল। পোশাক এলোমেলো হয়ে গেছে। পিনআপ খুলে গিয়ে মাটিতে লুটোচ্ছে। শায়ের কাছে 3 জায়গায় শাড়িটা খুলে গেছে। ঠিকমতো আটকানো নেই। প্রথম 2টো হুক খোলা। চোখের আইলাইনার থেকে মাস্কারা নষ্ট হয়ে গেছে। মুখে ক্লান্তির ছাপ। আমি দরজা খুলতেই আমার দিকে তাকিয়ে হাসল। ওর মুখ থেকে মদের গন্ধ পেলাম। ন্যাকা সুরে আমাকে বলল, আমি খুব টায়ার্ড, অফিসে যাবার সময় আমাকে আজ আর ডেকো না। আমি গম্ভীর মুখে বললাম, আজ রবিবার। আমার আজ ছুটি। শুনে ও বাচ্চা মেয়ের মতো খিলখিল করে হেসে উঠল। ওহ সরি, আমি না ভুলেই গেছিলাম। সরো তো এবার। কি দরজা আটকে রয়েছ? আমার খুব ঘুম পাচ্ছে। আমি শুতে যাই। আমি সরে দাঁড়াতে ও টলতে টলতে ঢুকে সোজা বেডরুমে চলে গেল। আমি দরজা বন্ধ করে ফিরে এসে দেখি ও জামাকাপড় না ছেড়েই শুয়ে পড়েছে। আমি ওকে পোশাক ছাড়ার জন্য ডাকলাম। কিন্তু ও এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে আর সাড়া দিল না। আমি চুপচাপ ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আর ঘুম এলো না। উঠে পড়লাম। সারা সকাল আমি মনে চাপা অস্বস্তি নিয়ে কাটালাম। শ্রীপর্ণা বেলা 12:30 নাগাদ ঘুম থেকে উঠল। আমি ওকে কিছু প্রশ্ন করার আগেই ও জানালো যে গতকাল ওদের হোটেলে একটা পার্টি ছিল। পার্টি অনেক রাত পর্যন্ত চলেছিল। তাই ওকে ওভারটাইম করতে হয়েছে। এরকম পার্টি মাঝে মধ্যে হয়। তখন সব স্টাফেদেরই ওটি করতে হয়। আমি জিজ্ঞাসা করলাম যে ওকে মদ খেয়েছিল কেন। উত্তরে ও আমাকে ওল্ড ফ্যাশন বলে ঠাট্টা করল। আর বলল এসব পার্টিতে মদ খুব সাধারণ ব্যাপার। এবং গেস্টদের মন রাখতে স্টাফেদেরও একটু আধটু মদ খেতে হয়। আমি যখন ওর পোশাক নিয়ে প্রশ্ন তুললাম, তখন ও ক্ষেপে গেল। বলল যে আমি খুব সংকীর্ণ মনের মানুষ। সারা রাত পার্টিতে খেটে খেটে ওর ড্রেস নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আমি তো সেসব বুঝতে চাইব না। আমার ধান্দা শুধু বুকে সন্দেহের চোখে দেখা। শ্রীপর্ণার মুখঝামটা খেয়ে আমি চুপ করে গেলাম। তারপর ও দুপুর 2টো নাগাদ ডিউটিতে চলে গেল। এভাবে আরও 2টো মাস কাটল। আমি সকালবেলায় অফিস চলে যাই আর শ্রীপর্ণা দুপুরে বেরো। আমি সন্ধে নাগাদ বাড়ি ফিরে আসি। আর শ্রীপর্ণার ফিরতে ফিরতে রাত 2টো হয়। ওদের হোটেলে যখন পার্টি থাকে, তখন ও ফিরতে আরও দেরি করে। ভোর 5টা-6টা বেজে যায়। প্রতিবারই ও মদ খেয়ে ফেরে। মাঝে মধ্যেই মাত্রা বেশি হয়ে যায়। ফেরার সময় ওর পোশাক আশাকও ঠিক থাকে না। কিছুদিন যাবত ওর ড্রেসিং সেন্সেও পরিবর্তন এসেছে। আজকাল ও বেশ খানিকটা খোলামেলা জামাকাপড় পরে হোটেলে যায়। মাঝে সাঝেই ছোট ছোট দেখানো ওয়েস্টার্ন আউটফিটস পরে। আমি কিছু বলতে গেলে আমাকে সেকেলে বলে দাবড়ে চুপ করিয়ে দেয়া। আমি আর কি করব? বইয়ের মুখঝামটা খেয়ে চুপ করে যাই। পাড়া প্রতিবেশীতে নানা লোকে নানা কথা বলে। কিছু কানে আসে। কিন্তু কিছু করার নেই। বুকে কিছু বলতে পারি না। বাধা দিতে গেলে প্রচণ্ড ঝগড়া হয় আর আমি খুব একটা ভালো ঝগড়া করতে পারি না। তাই সবকিছু মেনে নিই। বুঝতে পারি ভুল করছি।
কিন্তু কিছু করে উঠতে পারি না। মাঝে মাঝে নিজেকে ভীষণ অসহায় মনে হয়, এভাবেই চলছিল। একদিন শ্রীপর্ণা আমাকে বলল যে ওদের হোটেল সেই মাসে খুব ভালো ব্যবসা করেছে বলে স্টাফেদের পার্টি দিচ্ছে। স্টাফেদের বর আর বুয়েরাও নিমন্ত্রিত। আমি যদি চাই তাহলে পার্টি অ্যাটেন্ড করতে পারি। রবিবারে পার্টি। শ্রীপর্ণা আগেই দুপুরে হোটেলে ডিউটি দিতে চলে যাবে। আমাকে পরে সন্ধ্যা 9টা নাগাদ যেতে হবে। আমার খুব একটা ইচ্ছা ছিল না, তাও পার্টিতে যেতে রাজি হয়ে গেলাম। কথামতো রবিবার শ্রীপর্ণা সেজেগুজে দুপুর 2টোর সময় হোটেলে বেরিয়ে গেল। স্টাফেদের পার্টি, তাই অন্যদিনের থেকে একটু অন্য ধরনের সাজল। একটা পাতলা ছোট মিনি স্কার্ট পরল। পাতলা কাপড় দিয়ে ওর বোঝা যাচ্ছিল। মুখে ভালো করে মেকআপ ঘষল। পায়ে হাই হিলস পরল। ওর ভারী ছোট্ট খোলামেলা পোশাকটা দিয়ে বেরিয়ে আসতে লাগল। আমি কিছু বলতে চাইছিলাম, কিন্তু মুখ খোলার সাহস হল না। জানি ও আমার বারণ শুনবে না, উল্টে আরও বেশি কোনো ড্রেস টেনে বের করে পরে চলে যাবে। আমার যেতে যেতে দেরি হয়ে গেল। রাস্তায় জ্যাম ছিল। শ্রীপর্ণাদের হোটেলে যখন পৌঁছলাম তখন ঘড়িতে 9:30 বাজে। রিসেপশনে কেউ নেই, শুধু মেন গেটে একটা দারোয়ান দাঁড়িয়ে ছিল। আমি নিজের পরিচয় দিতে জানালো পার্টি দোতলায় ব্যাংকুয়েটে চলছে। আমি লিফটে করে দোতলায় উঠলাম। ব্যাংকুয়েটে গিয়ে দেখলাম পার্টি বেশ জোরকদমে চলছে। জনসাধারণ সবাই অল্পবিস্তর ড্রাঙ্ক, কেউ কেউ তো মদ খেয়ে চুর হয়ে গেছে। ব্যাংকুয়েটের ডান পাশ করে একটা নাচার জায়গা তৈরি করা হয়েছে। অনেক মেয়েপুরুষ সেখানে। বেশিরভাগই মনে হলো অন্যের বুবরের সাথে নাচছে। আমার বউকে কোথাও খুঁজে পেলাম না, কাউকে চিনি না। তাই ইতস্তত করে এরোর কাছ থেকে শ্রীপর্ণার খোঁজ নিতে লাগলাম। কেউ ঠিক করে কিছু বলতে পারল না। শুধু এক মদ খেয়ে চুর মেয়ে বলল, দেখুন ও হয়তবা হোটেলের কোন ঘরে গিয়ে কাকে দিয়ে। মেয়েটার কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। মনটাও ধরাস করে উঠল। যত রাজ্যের কুচিন্তা মনের ভিতর এসে বাসা বাঁধল। আমি আর দেরি না করে আরও ভালো করে বুয়ের খবর নিতে শুরু করলাম। কিন্তু আর কেউ কিছু বলতে পারল না। আমি আর কি করব? ব্যাংকুয়েটের এক কোণে চুপ করে দাঁড়িয়ে আমি বুয়ের অপেক্ষা করতে লাগলাম। আর উল্টোপাল্টা ভাবতে লাগলাম। প্রায় আধ ঘণ্টা বাদে পিছন দিকের দরজা দিয়ে শ্রীপর্ণাকে ব্যাংকুয়েটে ঢুকতে দেখলাম। ওর ঠিক পিছন পিছন একটা মাঝবয়সী লোক ঢুকলেন। লোকটার মুখে চওড়া হাসি, যেন দিগ্বিজয় করে এসেছেন। ঢুকেই শ্রীপর্ণা সোজা বারের দিকে এগিয়ে গেল। আমিও বারের দিকে পা বাড়ালাম। ভিড় কাটিয়ে ওর হাত 20 দূরত্বে গিয়ে দেখি বারের টেবিলে ঠেস দিয়ে শ্রীপর্ণা একটা বছর 30-এর ছেলের সাথে ঘনিষ্ঠভাবে হেসে হেসে গল্প করছে। ছেলেটার একটা হাত শ্রীপর্ণা কিছু বলছে না, উল্টে উপভোগ করছে। দুজনের হাতেই মদের গ্লাস। আমি সোজা গিয়ে শ্রীপর্ণার সামনে দাঁড়ালাম। আমাকে দেখে শ্রীপর্ণা হাসল। ওর মুখ থেকে ভকভক করে মদের গন্ধ বেরোল। এই যে তুমি এসে গেছ, আলাপ করিয়ে দি। এ হলো আমার কলিগ বিজয় আর এটা আমার হাসব্যান্ড। বিজয় আমাকে হাই জানালো। আমি উত্তর দিলাম না। জানো বিজয়টা না খুব পাজি, খালি অসভ্যতা করে। সুযোগ পেলেই হাত দেয়। তুমি একটু ওকে বকে দাও তো। শ্রীপর্ণা, তুমি এত শুধু আমি কেন যে কেউ তোমার হাত দিতে চাইবে? যা, কি যে বলো। আমি আবার কোথায় আগুন? কি বলছো কি শ্রীপর্ণা? তোমার মতো মেয়ে আমি দুটি দেখিনি। তোমার দোকানপাট দেখলে মাথা খারাপ হয়ে যায়। দেখছো ছেলের মুখের ভাষা দেখছো? পাজি, অসভ্য। আমার বরের সামনে আমার সাথে ফ্লার্ট করতে তোমার লজ্জা করে না? এই তুমি ওকে আচ্ছা করে বকে দাও তো গু। সরি দাদা, দোষ নেবেন না। শ্রীপর্ণাকে দেখলে সত্যি সামলানো যায় না। এই দেখুন আপনার আগুন বউয়ের সাথে কথা বলতে বলতে আমার কেমন ফুলে উঠেছে বলে বিজয় তার উপর ফুলে ওঠার দিকে ইশারা করল। ছোটলোক, খালি আমার দেখা, কিন্তু নিজেরটা তো কোনোদিন দেখালে না। স্বার্থপর বলে শ্রীপর্ণা বিজয়ের উপর হাত রাখল। এখানেই দেখবে নাকি আলাদা নিরিবিলিতে যাবে? চলো। ওদের দুজনের সাহস দেখে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। আমার সামনে এমনভাবে কথা বলছে যেন আমার কোনো অস্তিত্বই নেই। শ্রীপর্ণা বিজয়ের কাঁধে হাত রাখল আর বিজয় সঙ্গে সঙ্গে ওর এক হাত দিয়ে। অল্প টলতে টলতে শ্রীপর্ণা বিজয়ের সাথে বার ছেড়ে বেরিয়ে গেল। আমি ওখানে বোকার মতো দাঁড়িয়ে রইলাম।
নির্বাক হয়ে দেখলাম আমার বউ আমাকে ফেলে একটা পরপুরুষের সাথে আমার চোখের সামনে দিয়ে চলে গেল। কি যে করব কিছুই বুঝতে পারলাম না। আমার মাথা কাজ করছিল না। কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিলাম জানি না। যখন বুঝতে পারলাম কি ঘটতে চলেছে, তখন আর দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না। বার থেকে বেরিয়ে সোজা ওরা যে পথে গিয়েছিল সেই পথে পা বাড়ালাম। পিছনের দরজা দিয়ে, যেটা দিয়ে শ্রীপর্ণা ঢুকেছিল, সেটা দিয়ে ব্যাংকুয়েট থেকে বেরোলাম। কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারলাম না। হোটেলের কোনো কিছু চিনি না। কোথায় যাব? কিছুক্ষণ ধরে এদিক সেদিক খোঁজাখুঁজি করে কোথাও কাউকে না পেয়ে হতদম হয়ে আবার ব্যাংকুয়েটেই ফিরে এলাম। ব্যাংকুয়েটের বারে গিয়ে দাঁড়ালাম। আমি ড্রিঙ্ক করি না। অন্ধকারে এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। প্রায় 1 ঘণ্টা দাঁড়ানোর পর আবার শ্রীপর্ণাকে দেখলাম। পিছনের দরজাটা দিয়ে ঢুকল। ওরা বারের দিকেই এগিয়ে আসল। বারে এসে আমার ঠিক বিপরীত কোণে গিয়ে দাঁড়াল। বারের হালকা আলো দেখতে পেলাম শ্রীপর্ণার ড্রেস ইতিমধ্যেই ভালো রকম নষ্ট হয়ে গেছে। শুধু বোতাম নয়, হঠাৎ লক্ষ্য করলাম শ্রীপর্ণার পরা পকেট থেকে ঝুলছে। বুকে এমন অবস্থায় দেখে আমি একদম হতভম্ব হয়ে গেলাম। আমার গাহাত পা কাঁপতে লাগল। ওরা বেশ জোরে জোরে কথা বলছিল। কিছু আমার কানে ভেসে এলো। তোমার বরকে কোথাও দেখতে পাচ্ছি না। কে জানে কোথায় পড়ে আছে। তোমার বর তোমাকে কিছু বলে না? বললেই বা শুনছেটা কে? কিছু মাইন্ড করে না? করলে করবে। আমি কেয়ার করি না। এমনিতেও ও একটা মেরুদণ্ডহীন লোক। আমি বেশি পাত্তা দিই না। সেটা তো দেখতেই পেলাম, যেভাবে আমার সাথে বেরিয়ে এলে। বেচারা পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছিল। বেচারা মনে হয় আগেই বুঝে গেছে তোমার মতো এত মেয়েকে ও রাখতে পারবে না। বুঝে গেলেই ভালো। শ্রীপর্ণা আর রাজ একে অপরকে হাই বলল। মিনিট 3 বাদে ওরা 3 জনে বার ছেড়ে বেরিয়ে গেল। এবার আর আমি দেরি করলাম না। ওরা পিছন ফিরতেই ওদের পিছু নিলাম। 3 জনে ব্যাংকুয়েটের পিছনের দরজা দিয়ে বেরিয়ে করিডোর দিয়ে সোজা এগিয়ে গেল। আমি হাত 25 দূরত্ব রেখে ওদের পিছন পিছন চললাম। 3 জনে গল্পে মশগুল। কেউ যে ওদের পিছু নিয়েছে সেটা খেয়াল করল না। আমার বউ 2 জনের সমর্থন নিয়ে টলতে টলতে চলেছে। ওরা লিফটে উঠে পড়ল। আমি পড়ে গেলাম মুশকিলে। এবার কি করব? লিফটের কাছে গিয়ে দেখলাম উপরে উঠছে। 7 তলায় গিয়ে লিফট থামল। লিফট আর নামল না। আমি তখন আর কি করি? বাধ্য হয়ে সিঁড়ি ধরলাম। 5-5টা তলা হেঁটে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম। 7 তলায় উঠে দেখি সারি সারি ঘর। কোনো ঘরে যে ওরা আছে কিছু ঠাহর করতে পারলাম না। অতি সাবধানে সব ঘরের দরজা একবার করে পরীক্ষা করলাম। কিন্তু সবটা দরজাই বন্ধ আর কোনো ঘর থেকে কোনোরকম সাড়া শব্দ আসছে না। হতাশ হয়ে ফিরে যাব কিনা ভাবছি। এমন সময় উপরের ছাদ থেকে একটা চাপামতো শব্দ পেলাম। আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম। উঠেই যা দেখলাম তাতে মাথাটা বাই করে ঘুরে গেল। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাজল। আজকের এই গল্পে সবার প্রতি আন্তরিক স্বাগতম। মন দিদ করে রাখো আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, কারণ আজকের ঘটনা একেবারে রোমাঞ্চে ভরপুর। কখনো ভাবিনি স্কুল থেকে ফিরে এমন দৃশ্য চোখে পড়বে। মনে হয়েছিল বাড়িতে শুধু আমি একা থাকব। কিন্তু সৎমার ঘরের অর্ধখোলা দরজার ফাঁক দিয়ে যা দেখলাম তা আমাকে স্তম্ভিত করে দিল। সেই মুহূর্তটাই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমার পুরো পৃথিবী এক নিমেষে বদলে গেল। এরপর যা ঘটল তা আমাদের সম্পর্কে চিরকালের জন্য রেখে গেল এক অমোচরিত ছাপ। এমন কিছু যা আমরা কেউই ভুলতে পারব না। আমি তখনই স্কুল থেকে ফিরেছি। ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে। কাঁধে বইয়ের ব্যাগের চাপ যেন আরও ভারী করে তুলেছে বাড়ি ফেরার পথ। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, শুধু পাখার মৃদু ঘূর্ণনের শব্দ। সন্ধ্যার সোনালি রোদ মেঝেতে লম্বা দাগ ফেলে ছড়িয়ে পড়েছে। সবকিছু শান্ত, নিরাপদ মনে হচ্ছিল। আমি সম্পূর্ণ একা। সোফায় ব্যাগ ছুঁড়ে ফেলে ভাবলাম খেয়ে নিয়ে একটু বিশ্রাম করব। ঠিক তখনই রান্নাঘরের দিকে যেতে যেতে একটা আওয়াজ কানে এল। খুব মৃদু কিন্তু স্পষ্ট। থমকে দাঁড়ালাম। কি শুনছি বুঝতে পারছিলাম না। আওয়াজটা যেন কিসের গুঞ্জন, ফিসফিস শব্দ, কিন্তু তবু কিছু আলাদা। এমন এক আওয়াজ যা শুনলে কোনো পুরুষই নিজেকে সামলাতে পারে না। কান পেতে শুনলাম। আওয়াজ কোথা থেকে আসছে খুঁজে বের করার চেষ্টা করলাম। খুব দূরে নয়, কিন্তু এর মধ্যে এক ধরনের উত্তেজনা। ধীরে ধীরে হলঘরের দিকে এগিয়ে গেলাম। সৎমার ঘরের দরজা একটু খোলা।
এতটুকুন যে বিছানার প্রান্ত আর তারও কিছুটা দেখা যাচ্ছে। জানতাম এদিকে তাকানো উচিত নয়, কিন্তু সেই আওয়াজ যেন আমাকে টানতে লাগল। জানালার ফাঁক দিয়ে উকি দিতেই দেখি সৎমা বিছানায় শুয়ে, চোখ বন্ধ, শরীর অর্ধেক বাঁকা, আঙুল দিয়ে নিজের পা থেকে মাথা পর্যন্ত স্পর্শ করছে ধীরে, অবিরাম। ঠোঁট থেকে বেরোচ্ছে মৃদু কাতরানি। এমন দৃশ্য আমি জীবনে দেখিনি। হঠাৎ বুকের ধরফরানি বেড়ে গেল। সরে যাওয়া উচিত, কিন্তু পা যেন জমে গেল। চোখ আটকে থাকল তার দিকে। তার প্রতিটি নড়াচড়া আমার ভেতর অশান্তি জাগাল। সে অসাধারণ সুন্দর দেখাচ্ছিল। পিছনে সরে যাব ভাবতেই সে চোখ খুল। মনে হল ধরা পড়ে গেছি, কিন্তু সে কোনো ক্ষোভ দেখাল না। নরম দৃষ্টিতে তাকিয়ে থাকল, যেন আমাকে ডাকছে। ঠোঁটে এক ফালি হাসি, যা আমাকে আরও ব্যাকুল করল। তারপর সে ধীরে বলল, ভেতরে আসো। গলাটা কেমন মিষ্টি, উষ্ণ। হৃদস্পন্দন যেন থেমে যেতে চাইল। ভয়ে আর কৌতূহলে জড়িয়ে গেলাম। শেষমেশ তার বিছানার পাশে গিয়ে দাঁড়াতেই সে আমার হাত টেনে নিল। স্পর্শে মিশেছিল এক অদ্ভুত উত্তাপ, আশা আর আবেগের সম্মোহন। হাতটা সে নিজের কোমরের কাছে রাখতেই নিঃশ্বাস বন্ধ হয়ে এল। তার ত্বকের নিচে স্পন্দন টের পাচ্ছিলাম, বুকের ঊর্ধ্বমুখী নিম্নমুখী দোলা। সে আস্তে বলল, ভয় পেও না। গলার স্বর এতটাই মিহি যে মনে হলো বাতাসে মিশে যাচ্ছে, তবু তাতে ছিল এক ধরনের মমতা। আমার দৃষ্টি আটকে থাকল তার মুখে। সে আবার কণ্ঠ নামিয়ে বলল, শান্ত হও। মাথা নাড়লাম, কিন্তু বুঝতে পারছিলাম না আমি বেশি ঘাবলে গেছি নাকি উৎসাহে উদ্বেল। তার আঙুলগুলো আমার আঙুলের ফাঁকে জড়িয়ে গেল, যেন দুজনের চলনে একই ছন্দ। প্রতিটি স্পর্শে শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছিল। আমাদের ভেতরকার বাঁধন যে প্রতি মুহূর্তে গভীর থেকে গভীরতর হচ্ছে তা টের পাচ্ছিলাম। এ শুধু শারীরিক নয়, এর চেয়েও বেশি কিছু। এক অদ্ভুত মোহ, যেন বাস্তবের চেয়েও সত্যি। সেই মুহূর্তগুলো আমাকে টেনে নিচ্ছিল নিজের দিকে। বাইরের পৃথিবী ঝাপসা হয়ে এল, শুধু এই ঘর, এই দুজন। ভুল কি হচ্ছিল? তবুও ঠিকই মনে হচ্ছিল। সময় যেন স্লথ হয়ে এল, প্রতিটি নিঃশ্বাস যুগের মতো দীর্ঘ। উত্তেজনা যখন চরমে, সে আমাকে আরও কাছে টানল। তার দেহ আমার দেহে লেগে গেল। গলায় অনুভব করলাম তার নিঃশ্বাসের উষ্ণতা। ঠোঁটগুলো আমার কানের পাশ দিয়ে ঘেঁষে গেল। আবারও ফিসফিস করল, এখানেই থাকো। তার কণ্ঠে নর্মতা, কিন্তু তলায় লুকোনো আগুন। হৃদয় যেন থমকে গেল। যেও না। যাওয়ার কথা ভাবলেও পা সরাতে পারলাম না। আমাদের মাঝের ফাঁক এখন হাতের মুঠোয়। তার ঠোঁট আর আমার ঠোঁটের ব্যবধান অনুর সমান। নিঃশ্বাসের তাপ গায়ে মেখে নিচ্ছিলাম। মনে হচ্ছিল সময় স্থির, পৃথিবী থেমে আছে। আমরা দুজন দাঁড়িয়ে আছি এক অদৃশ্য সীমান্তে, যাকে উপেক্ষা করা অসম্ভব। বাতাসে ভেসে বেড়াচ্ছিল অপেক্ষা, আর তার সামনে আমার সমস্ত শরীর শিহরিত। যখন মনে হল এই মুহূর্ত ভাঙবে, সে আস্তে আমার দিকে ঝুঁকল। ঠোঁটের আঁচড় পড়ল আমার ঠোঁটে। নরম স্পর্শে ভেতর দিয়ে গড়িয়ে গেল উত্তাপের ঢেউ। শুরুটা ছিল সূক্ষ্ম, যেন দুজনেই পরখ করছি, কিন্তু ধীরে ধীরে গভীর হতে থাকল। তার ঠোঁটে জোর বাড়ল, আঙুলগুলো তখনও হাত চালিয়ে যাচ্ছে, যেন জানান দিচ্ছে তার চাওয়া, আমাদের চাওয়া। চুম্বন মৃদু ছিল, কোমল, কিন্তু তীব্র এক আকাঙ্ক্ষায় ভরা, যার অর্থ শুধু আমাদেরই জানা। মনে হচ্ছিল সব লুকুনো ইতরঙ্গ একসাথে উগরে দিচ্ছি। প্রতি স্পর্শ, প্রতি শ্বাস, প্রতি ধরফরানি একাকার। আমরা শেষমেশ মাথা নত করলাম সেই আকুতির কাছে, যা দিনে দিনে জমা হচ্ছিল। একে অপরের মধ্যে এমনভাবে জড়িয়ে গেলাম যে বাইরের কোনো কিছুর খবর রাখলাম না। তার দেহ সামান্য কাঁপছে টের পেলাম, নিঃশ্বাসের শব্দ গুঞ্জরিত হচ্ছিল ঘাড়ের মাঝে। শেষে সে একটু সরে গেল। কপাল আমার কপালে ঠেকাল। চোখ অর্ধেক খোলা, যেন নিঃশ্বাস সামলাচ্ছে। ঠোঁটে হালকা হাসি, তৃপ্তির, যা হৃদয় ভরে দিল। ঠিক আছো তো? জিজ্ঞেস করল ধীরে, প্রায় শোনাই যাচ্ছিল না, কিন্তু স্নেহের স্পর্শে ভরসা জাগল। হ্যাঁ সূচক মাথা নাড়লাম, শব্দ আটকে গেছে গলায়। আবার হাসল সে, আঙুল চুলের ভেতর দিয়ে ঘুরিয়ে নিল। আরেকবার ছুকে গালে ঠোঁট রাখল, তারপর সরে গেল। ঘরে আগের উত্তেজনা এখন কোমল তৃপ্তিতে রূপ নিয়েছে। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। শ্বাস প্রশ্বাস ধীরে স্বাভাবিক হতে লাগল। দেহের উষ্ণতা এখন নরম, পরিপূর্ণ। সে মাথা রাখল আমার কাঁধে। আমি বাহু দিয়ে জড়িয়ে নিলাম তাকে। টেনে আনলাম কাছে, যেন এই ম্লান হতে থাকা আলোয় দুজনাই গলে যাচ্ছি। বাড়ির মৃদু শব্দমালা ঘিরে ধরেছে। কিছু একটা ঘটছে, অসাধারণ, অকল্পনীয়। এই মুহূর্তেই যথেষ্ট। আমাদের মধ্যকার নীরবতা ধীরে ধীরে গলতে লাগল। জানালার রোদ মিলিয়ে এল, ঘরে ছাড়াল নরম আভা, কিন্তু বাতাসে লেপ্টে থাকা উত্তাপ এখনো স্পষ্ট। আমরা দুজনই যেন অপেক্ষায়, কোনো এক অসমাপ্ত ইঙ্গিতের। তার দেহা আমার প্রতি আরও ঝুঁকছে টের পেলাম।
হাতটা আমার বুকের ওপর স্থির। স্পষ্ট, আমাদের শুরুটা এখনো শেষ হয়নি। হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। ভেতরে অদ্ভুত এক উত্তেজনা আর দিশাহারার ভাব। তার উপস্থিতির প্রতিটি অণু আমার সত্তায় দখল নিচ্ছে। ত্বকের উষ্ণতা, শ্বাসের গন্ধ, সব মিলিয়ে এক মায়াবী আবেশ। সে মাথা ঘুরিয়ে ঠোঁট রাখল আমার গলার কাছে। স্পর্শ যেন সূক্ষ্ম বিদ্যুৎ, আমার অস্তিত্ব কাঁপিয়ে দিল। চোখ বন্ধ করে অনুভব করলাম তার এই আকাঙ্ক্ষা। আবার তাকাতেই চোখে চোখ পড়ল। এবার তার দৃষ্টিতে ভিন্নতা, গভীর, তীব্র। নরমতার নিচে লুকোনো ক্ষুধা। আমার মতোই। কথা নেই, কিন্তু আঙুলের খেলা সব বলে দিচ্ছে। এবার আমি এগিয়ে গেলাম ঠোঁটের খেলায়। কোনো দ্বিধা নেই, কোনো সীমানা খোঁজার চেষ্টা নেই। এই চুম্বন যেন দীর্ঘদিনের চাপা আকাঙ্ক্ষার মুক্তি। তার আঙুলগুলো আমার শার্টের ভাঁজে ঢুকে গেল। টান দিল আমাকে। তার দেহের প্রতিক্রিয়া আমার বিরুদ্ধে। মৃদু নড়াচড়ায় মত্ততা বাড়ছে। যত থামাতে চাই, ততই আসক্তি। সে আমার সৎমা, যে এতদিন দূরে ছিল, আজ আমাদের বাঁধন গভীর করছে। নিজেকে সামলাতে পারছি না। তার হাত গলার পেছনে পৌঁছাতেই সে আমাকে নিচে টানল। বিছানায় পাশ ফিরে শুয়ে পড়লাম। তার দেহ আমার সাথে মিশে গেল। আমি ওপরে ঝুঁকে দেখলাম, তার শ্বাস দ্রুত, চোখে আগুন। হাতটা উকি দিল আমার শরীরের রেখা বেয়ে। আবার ঠোঁট মিলল আমাদের। এবার তার স্পর্শে স্বাধীনতা। পিঠ, কাঁধ ঘুরে ঘুরে খুঁজে পেল সেই জায়গা, যার জন্য আমি অধীর ছিলাম। কোমরের দিকে হাত বাড়াতেই ত্বকের উত্তাপে জ্বলে উঠলাম। পোশাকের কিনারা ছুঁয়ে থমকালাম। সীমা অতিক্রম করছি না তো? কিন্তু সে থামল না। সে পিঠ একটু বাঁকা করল, আমার স্পর্শে সাড়া দিতে। তার দেহ আমার দিকে ঝুঁকল। এবার কোনো সন্দেহ নেই, সে কি চায়। আমার আঙুল যখন তার পোশাকের নিচে পৌঁছাল, শরীরের সেই অংশ স্পর্শ করতেই সে মৃদু কেঁপে উঠল। এই কাতরানি আমার ভেতর নতুন আগুন জ্বালাল। তার হাত আমার চুলে জড়িয়ে গেল, টেনে নীল আরও কাছে। চুম্বন গভীরতর হল। ঠোঁট হালকা খুলে গেল, যেন আমায় ভেতরে ডাকছে। তার স্বাদ মাদকতায় ভরা, শরীরের টান টান উত্তেজনা টের পাচ্ছিলাম। নিচে তার নড়াচড়া, কিন্তু কেউই থামলাম না। তার হাত ছড়িয়ে পড়ল আমার কাঁধ, বাহু, বুক, যেন তৃষ্ণা মেটাতে পারছে না। আমি দীর্ঘদিন যেভাবে নিজেকে সংযত রেখেছি, আজ সেই দরজা খুলেই গেছে। সে আমার ঠোঁটে কামড় দিল, আঙুল চুলের গোড়ায় চেপে ধরে দেহ উঁচু করল। এই নড়াচড়ায় নতুন তরঙ্গ অনুভূত হল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তার গন্ধ, স্বাদ, স্পর্শ সব মিলিয়ে মত্ত হয়ে উঠলাম। শরীরের প্রতিটি কোণ জ্বলে উঠল। বুঝলাম, ফিরে যাওয়ার পথ বন্ধ। একটু পিছিয়ে তাকালাম তার চোখে। নিশ্চিত হতে চাইছিলাম, সে কি এখনো আমার সঙ্গে। তার দৃষ্টিতে একই তৃষ্ণা, যতটা আমার। কিন্তু সে থামল না। হাত চলে গেল আমার শার্টের বোতামে, টান দিল নিজের দিকে। এই তাড়না আমাকে আরও উস্কে দিল। ঠোঁট আবার মিলল, সময়, স্থান সব ভুলে গেলাম। প্রতিটি স্তর ভাঙতে ভাঙতে এগিয়ে গেলাম। তার হাত আমার ত্বকে জ্বালা ছাড়াল, পাগল করে দিল। আমরা সম্পূর্ণ একাত্ম। ঘর ভরে উঠল নিঃশ্বাসের শব্দে, নামের ফিসফিসে, অদৃশ্য আবেগে। মনে হচ্ছিল, দীর্ঘদিনের জমে থাকা এই আবেশের কাছে আমরা নতি স্বীকার করছি। সবকিছু নিখুঁত। আমাদের দেহ এক সুরে বাঁধা। তখন কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। শুধু এই মুহূর্ত, এই মিলেন। যখন সব শেষ হল, সে মৃদু কণ্ঠে বলল, ভেতরেই রেখে দাও। যেন শান্তি পাই, জানতাম, এ তো শুধু শুরু। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্প এখানেই শেষ। কেমন লাগলো? কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো প্রিয়জনদের সাথে। এরকম রোমাঞ্চকর গল্পের জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, আর বেল আইকন টিপে রাখো, যেন কোনো ভিডিও মিস না হয়। আমি যখন আমার ঘর থেকে বেরোলাম, তখন কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হল। মনে হলো আঙ্কলের ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। আমি সেই আওয়াজগুলো মন দিয়ে শুনলাম। তারপর আঙ্কলের ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজায় কান লাগিয়ে শুনতে শুরু করলাম। তখন মায়ের ফুপিয়ে কাদার আওয়াজ কানে এলো। মনে হলো কিছু একটা গোলমাল আছে। ভাবলাম, ভেতরে কি হচ্ছে সেটা একবার দেখে আসি। কিন্তু সমস্যা হল, দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, আর ঘরে কোনো জানালাও ছিল না। ঠিক তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি একটা চোখ বন্ধ করে তালার চাবির ফুটো দিয়ে উকি দিতে শুরু করলাম। দেখলাম, মা আঙ্কলের সঙ্গে নির্বাচনে লড়ছে, আর তার নির্বাচনী প্রতীকের ওপর বসে তাকে সমর্থন দিচ্ছে। এসব দেখে আমি তো অবাক হয়ে গেলাম, কারণ কখনো ভাবিনি যে মা আঙ্কলের সঙ্গে এমন কিছু করতে পারে। এখন আমার মন আর সরতে চাইছিল না। ভেতরে কেমন যেন একটা ঝড় উঠল। মনটা উত্তাল হয়ে গেল, যেন জল ছাড়া মাছ তরপায়। আমিও ঠিক তেমনি তরপাতে লাগলাম। এবার আমারও নির্বাচনে লড়ার ইচ্ছে জাগল। ভাবলাম,
একবার আমিও নির্বাচনে লড়ব আর জিতব। তো বন্ধুরা, এই গল্পের মজা আপনারা উপভোগ করুন আর শুনতে থাকুন। আমি কাজলের কণ্ঠে বলছি। যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। ভিডিওটায় লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিন। এবার আমি আমার সম্পর্কে একটু বলি। আমার নাম রাগিনী, আমি মুম্বাইতে থাকি। আমার বাড়িতে আমি আর মা আছি। 2 বছর আগে পর্যন্ত বাবাও আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু একটা গাড়ি দুর্ঘটনায় বাবা চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে গেলেন। বাবার মৃত্যুর খবর শুনে বাবার বন্ধু মনোজ আঙ্কল আমাদের বাড়িতে বাবাকে দেখতে এসেছিলেন। কয়েকদিন আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু তারপর কিছু জরুরি কাজের জন্য তাকে চলে যেতে হয়। তবে তিনি আমাদের কথা দিয়েছিলেন যে তিনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। বাবার পরে মনোজ আঙ্কলই ছিলেন একমাত্র মানুষ যিনি আমাদের খুব ভালোবাসতেন। আমি যখন খুব ছোট ছিলাম, তখন থেকেই মনোজ আঙ্কল আমাদের বাড়িতে আসতেন। তিনি বাবার খুব ভালো বন্ধু ছিলেন, এতটাই কাছের যে মনে হতো না তিনি বাবার বন্ধু, বরং আমাদের পরিবারেরই একজন সদস্য, যিনি একটু দূরে থাকতেন। ছোটবেলায় আঙ্কল বাবার সঙ্গে আমাদের বাড়িতে আসতেন আর আমার জন্য অনেক চকলেট নিয়ে আসতেন। আমি খুশিতে তার গলা জড়িয়ে ধরতাম আর খেলতে শুরু করতাম। কিন্তু এখন আমার বয়স 19 হয়েছে। ধীরে ধীরে আমার ভেতরের শিশুসুলভ ভাবটা কমে গেছে। আমি বড় হয়ে গেছি। তবু আঙ্কলের সঙ্গে দেখা হলে এখনও তাকে জড়িয়ে ধরি। বাবা চলে যাওয়ার পর থেকে মা খুব মনমরা থাকেন। জানি না তিনি কখনো আবার খুশি হবেন কি না। তবে আঙ্কল যখনই আমাদের বাড়িতে আসেন, মায়ের মুখে একটু খুশির ছোঁয়া দেখা যায়। আমি মনে মনে ঠিক করেছি, মাকে কখনো দুঃখী হতে দেব না। আমার মা এখন 40 বছরের, কিন্তু দেখে মনে হয় 25 বছরের মেয়ে। আমি আর মা যখন বাজারে যেতাম, লোকে আমাদের এমনভাবে দেখত যেন আমরা মামেয়ে নি, বোন। মা খুব স্মার্ট ছিলেন। এবার আমি ভাবলাম মনোজ আঙ্কলের সঙ্গে কথা বলি। আমি আমার ঘরে সোফায় বসেছিলাম। হঠাৎ মনে হল, মা সবসময় মনমরা থাকেন, এটা আমার খুব খারাপ লাগে। এমন কাউকে দরকার, যিনি মায়ের বয়সের হবেন আর যার সঙ্গে মা সব কথা শেয়ার করতে পারবেন, সবকিছু খুলে বলতে পারবেন। কিন্তু সে কে হতে পারে? এটা ভাবছিলাম, তখনই মনে পড়ল, কেন মনোজ আঙ্কলের সঙ্গে কথা বলি না। আমি আর কিছু না ভেবে আঙ্কলকে ফোন করে দিলাম। প্রথমে আঙ্কল ফোন ধরলেন না, তাই ভাবলাম হয়তো তিনি কাজে ব্যস্ত আছেন। এমন সময় আমার ফোন বেজে উঠল। দেখলাম স্ক্রিনে মনোজ আঙ্কলের নাম। আমি খুব খুশি হয়ে তড়িঘড়ি ফোন ধরলাম। ফোন ধরতেই আঙ্কল বললেন, সরি বেটা, একটু আগে মিটিংয়ে ব্যস্ত ছিলাম, তাই তোমার ফোন ধরতে পারিনি। আমি বললাম, কোনো ব্যাপার না আঙ্কল, আপনি ফোন করেছেন, এটাই অনেক। তখন আঙ্কল হেসে বললেন, আরে কিভাবে কথা বলছিস? আমি যদি তোর সঙ্গে কথা না বলি, তাহলে আমার এই দুনিয়ায় আর কে আছে? বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, মনোজ আঙ্কল এখনো বিয়ে করেননি, তিনি একা থাকেন। আমরা অনেকবার তাকে বিয়ে করতে বলেছি, কিন্তু তিনি কখনো এটা নিয়ে গুরুত্বপূর্ণ হননি। তারপর আমি আঙ্কলকে বললাম, আঙ্কল, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আজ আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। আঙ্কল বললেন, বলো বেটা, কি কথা? আমি বলতে শুরু করলাম, আঙ্কল, বাবা আমাদের ছেড়ে যাওয়ার পর থেকে মা খুব মনমরা থাকেন। না কারো সঙ্গে ঠিকমতো কথা বলেন, না ঠিক করে খান। আপনি কি কয়েকদিন আমাদের সঙ্গে থাকতে আসতে পারেন? আঙ্কল কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, বেটা, কেন পারব না? যেমন আমি বাড়ি থেকে অফিসে যাই, তেমনি তোদের বাড়িতে চলে আসব। এতে জিজ্ঞেস করার কি আছে? এটা শুনে আমি ফোন রেখে দিলাম আর আঙ্কলের কথা ভাবতে লাগলাম। সন্ধ্যায় খেতে বসার সময় আমরা টেবিলের কাছে বসেছিলাম। তখন কেউ দরজায় টোকা দিল। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম, দেখলাম মনোজ আঙ্কল দাঁড়িয়ে আছেন। মা তখনও মনমরা হয়ে টেবিলের কাছে বসেছিল। আঙ্কল মায়ের দিকে তাকালেন, কিন্তু মা তার দিকে তাকালেন না। তখন আঙ্কল একটা আঙুল মুখে দিয়ে আমাকে চুপ থাকতে ইশারা করলেন। আমি তার ইশারা বুঝে চুপ করে গেলাম। আঙ্কল চুপচাপ মায়ের কাছে গিয়ে তার পেছনে দাঁড়ালেন। তারপর মায়ের দুটো চোখে হাত চাপা দিলেন। এটা দেখে মা চোখ খোলার চেষ্টা করতে লাগলেন। মায়ের চেষ্টা দেখে আঙ্কল হেসে বললেন, চিনতে পারো কে? মা আঙ্কলের গলা চিনে ফেললেন আর বললেন, মনোজ ভাই, তুমি কখন এলে? আঙ্কল মায়ের চোখ থেকে হাত সরিয়ে বললেন, এই তো এলাম। যখন তুমি মুখ ছুকিয়ে বসেছিলে, আমি দেখছিলাম আর বুঝতে পারছিলাম আঙ্কলের আশায় মা কতটা খুশি হয়েছেন। মায়ের মন এখন শান্ত, যেন কোনো টেনশন নেই। আঙ্কল বললেন, মমতা, এখন থেকে আমি সবসময় তোদের সঙ্গে থাকব, আর কখনো যাব না। আসলে আমার বন্ধুকে একা ছেড়ে যেতে পারি না, যে তার দুঃখে কাঁদছিল। এবার এই বন্ধু তার বন্ধুত্বের ঋণ তো শোধ করবেই। আঙ্কলের এই কথা শুনে মাও খুব খুশি হলেন যে এখন থেকে আঙ্কল সবসময় তাদের সঙ্গে থাকবেন। আমরা সবাই মিলে খুশি খুশি খেতে বসলাম আর অনেক গল্প করলাম।
সেদিন রাতে আমরা সবাই এক ঘরে শুতে গেলাম আর অনেক রাত পর্যন্ত গল্প করলাম। তারপর আঙ্কলকে সকালে অফিসে যেতে হবে বলে তিনি ঘুমিয়ে পড়লেন। আমিও আঙ্কলের বুকে মাথা রেখে শুয়ে পড়লাম আর এভাবেই ঘুমিয়ে গেলাম। সকাল কখন হয়ে গেল আমার খেয়ালই নেই। মা সকালে উঠে খাবার তৈরি করে ফেলেছেন। আঙ্কলও উঠে তৈরি হয়ে নিলেন। তারপর আমরা সবাই মিলে নাস্তা করলাম আর আঙ্কল অফিসে চলে গেলেন। এখন তো রোজই এমন হতে লাগল। আমি আঙ্কলকে আমার বাবার মতো মানতে শুরু করলাম। তিনি আমার কাছে আমার আসল বাবার চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠলেন, কারণ তিনি আমাদের সঙ্গে থাকছেন। এক রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম। হঠাৎ একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম, যেখানে আমার বাবাও ছিলেন। আমার প্রচণ্ড ঘাম হচ্ছিল, ভয়ে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আমি আমার ঘরে শুয়ে আছি আর আমার কপাল থেকে ঘাম ঝরছে। খুব তেষ্টা পেয়েছিল। বিছানা থেকে উঠে জল খেতে গেলাম, কিন্তু দেখলাম জগটা একদম খালি। তখন ভাবলাম কিচেন থেকে জল নিয়ে আসি। আমি আমার ঘরের দরজা খুলে জগ হাতে কিচেনের দিকে যেতে লাগলাম। পথে মায়ের ঘর ছিল, তারপর আঙ্কলের ঘর। আঙ্কলের ঘরের কাছে পৌঁছতেই কিছু অদ্ভুত ফোপানোর আওয়াজ শুনতে পেলাম। প্রথমে মনে হলো আঙ্কল হয়তো টিভি দেখছেন, তাই বেশি না ভেবে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ ফোপানোর আওয়াজটা আরও জোরে হল। বুঝতে পারলাম না কি হতে পারে। আঙ্কলের ঘরের কাছে পৌঁছে শুনলাম মায়ের গলা। ভাবলাম এত রাতে মা আর আঙ্কল এক ঘরে কি করছেন। আমি দরজার কাছে গিয়ে একটা কান দরজায় লাগিয়ে ভেতরের আওয়াজ শোনার চেষ্টা করলাম। তখন মায়ের গলা স্পষ্ট শুনতে পেলাম। তিনি বলছেন, মনোজ ভাই, আরেকটু জোরে। এটা শুনে আমার যেন শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি চমকে দাঁড়িয়ে পড়লাম আর ভাবতে লাগলাম ভেতরে আসলে কি হচ্ছে। কিন্তু এখন আমি কিভাবে দেখব? ঘরে জানালা তো নেই, দরজাও ভেতর থেকে বন্ধ। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি তালার ফুটো দিয়ে একটা চোখ বন্ধ করে উকি দিলাম। এবার সবকিছু পরিষ্কার দেখতে পেলাম। দেখলাম মা আঙ্কলের নির্বাচনী প্রতীকের ওপর বসে আছেন আর আঙ্কলের ভালোবাসায় জোরে জোরে ডুব দিচ্ছেন, যেন খুব মজা পাচ্ছেন। এসব দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। ভাবতেও পারিনি এমন কিছু হতে পারে। দেখতে দেখতে আমার হাত অজান্তেই সেখানে চলে গেল, যেখানে যাওয়া উচিত ছিল না। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু একটু পরেই হুঁশ হারিয়ে ফেললাম। তারপর মা বিছানায় শুয়ে আঙ্কলকে বলতে লাগলেন, মনোজ ভাই, এখন আমাদের কখনো ছেড়ে যেও না। আঙ্কলও মাকে বললেন, আমি সবসময় তোমার আর রাগিনীর খেয়াল রাখব। তারা কথা বলছিলেন, কিন্তু আমি হুঁশ ফিরে পেয়ে চুপচাপ সেখান থেকে সরে এলাম। কিচেন থেকে জল নিয়ে আমার ঘরে ফিরে শুয়ে পড়লাম। এখন আমার চোখ থেকে ঘুম উধাও। বারবার সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। এপাশ ওপাশ করতে করতে কখন সকাল হয়ে গেল খেয়ালই নেই। আজ আমি আঙ্কলের আগেই উঠে পড়লাম। বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। গোসল করে একটা হালকা গোলাপি রঙের ড্রেস পরলাম। ড্রেসটা দেখে আমি খুব সুন্দর লাগছিল। একটু স্বচ্ছ ছিল, তাই ভেতরের জিনিসগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। দেখলাম আঙ্কল সোফায় বসে নাস্তা করছেন। আমি বাথরুম থেকে ভেজা চুলে তোয়ালে জড়িয়ে বেরিয়ে এলাম আর আঙ্কলের সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, আঙ্কল, কেমন লাগছে আমাকে? আঙ্কল মুচকি হেসে বললেন, আরে ওয়াও রাগিনী বেটা, আজ তো তুই খুব সুন্দর লাগছিস। এটা শুনে আমি খুব খুশি হলাম আর আঙ্কলের পাশে গিয়ে বসলাম। তারপর আঙ্কল অফিসে যাওয়ার জন্য উঠলেন। আমি তাড়াতাড়ি উঠে আঙ্কলকে জড়িয়ে ধরলাম আর একটু জোরে চাপ দিলাম। আঙ্কলের কেমন যেন একটা অনুভূতি হল। তবে এরপরের গল্পে অনেক মজা আছে, তাই আমাদের সঙ্গে থাকুন। দ্বিতীয় ভাগে আমরা বলবো কিভাবে আঙ্কল আমার বাবা হয়ে গেলেন, আর আমিও নির্বাচনে লড়লাম, তাও তার নির্বাচনী প্রতীক নিয়ে। মাও আমাদের সঙ্গে ছিলেন। তাহলে পরের ভাগে আবার দেখা হবে।